morning, sir. Sorry for this problem. Actually, there is no electricity, No problem. and I have faced problem on mobile also, so I couldn't join. Okay? Okay, sir. সবাই ভালো আছো? জি স্যার ভালো জি স্যার আলহামদুলিল্লাহ স্যার ভালো আপনি কেমন আছেন, আছেন স্যার? এই তো আছে আলহামদুলিল্লাহ। অন্তু হচ্ছে কি সেকশন 8 সিআর না? সেকশন বি স্যার। সেকশন বি তে অন্তু, আর সেকশন এ তে হচ্ছে স্যার নাবিল। নাবিল। হ্যাঁ নাবিলের সাথে তো কথা বলছি, অন্তুর সাথে আমার কন্ট্যাক্ট নেই। আচ্ছা, ফার্স্ট অফ অল আগে একটা সেট করে নিই। নেক্সট উইকে আমার প্র্যাকটিক্যাল নেক্সট উইকও আছে, ঠিক আছে? তো আমি নেক্সট উইকে আমাদের ডিফেন্স আছে, প্লাস আমার পার্সোনাল কাজ, আমাকে খুলনা যেতে হবে। তো আমি এর পরের সপ্তাহের যে কোনো একটা টাইম, নট আমাদের স্ক্যাজুয়াল টাইম, অন্য টাইম চাচ্ছি আমার প্র্যাকটিক্যাল পার্টটা তোমাদেরকে ফিনিশ করবো আর কি। তোমরা আমাকে কি নেক্সট উইকের পরে নেক্সট উইকে আমাকে কেবল অন্তু বললো তোমরা ফ্রি থাকো বুধবারে, আমি কি বুধবার টাইমটা পেতে পারি? জি স্যার। অন্তু এবং নাবিল তোমরা আমাকে একটু বলো, আমি কি তাহলে পেতে পারি নেক্সট ওয়েডনেসডে? জি স্যার কয়টা থেকে তোমরা ফ্রি থাকো, কয়টা থেকে? আর আমরা হচ্ছে বুধবারে স্যার 11টার দিকে ক্লাস থাকে। 11টা থেকে ক্লাস থাকে না? না, বিকেলে ক্লাস থাকে না স্যার। বিকালে ক্লাস থাকে না। তার মানে আমি কি যদি তোমাদের কাছে আমি 3টা থেকে বলি 3টা থেকে জয়েন করতে পারবে? জি স্যার স্যার। তাহলে অন্তু এবং নাবিল আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা যেটা আমাদের সোমবারে হয়, নেক্সট উইক ওয়েডনেসডেতে হবে হচ্ছে 3টা থেকে, ঠিক আছে? ওকে স্যার। কারণ আমি আজকে I will continue the theory part of which is almost related to our practical part. আমার যে প্র্যাকটিক্যাল টপিকসগুলো আছে তার সাথে আজকে কিছু অংশ আমি ডিসকাস করবো, যার জন্য আমি এই সপ্তাহে ক্লাসটা নেইনি। আর সরি যে আসলে আমি নাবিলকে বললে ভালো হতো বা অন্যকে বললে ভালো হতো, আমি একটু অন্য পারপাসে বিজি থাকার কারণে আমি ভুলেই গেছি যে আমার সপ্তাহে ক্লাস ছিল। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করি। The foreigners, are you there? Yes, sir. We are here, sir. Yes, sir. So I want to hear from that 194. Are you here? 194. 194. I think you are not there. So 193. Yes, sir. 93. Yes, sir. Can you hear me? Okay. So what was our last class topics? Can you remember? My topics, last topic. Which was that? It was about immunoglobulin process, sir. No. You don't know who took the last class and who I am now. Do you know me? Who am I? Do you know me? Yes, sir. Can you recognize? Yeah? Yes, sir. Yes, sir. Who? What's my name? Tofajol, sir. Tofajol. So what was my topic? Immunoglobulin was not my topic. You are there, but why you are not responding? So 191. 191. Yes, sir. Can you tell me what was the topic? It was the antigen presentation. Okay, Sir. very good. Then 204. Yes, sir. Can you tell me? It's about major histocompatibility. লাগে
ডিসকানেক্ট হয়ে গেছে আমার শর্ত দিব বাইর করে ডাইরেক্টলি কানেক্ট করো 24 Shimon 144 Yes, sir. হ্যাঁ can you tell me স্যার আসলে রেস্ট্রিকশন কথাটা নিয়ে স্যার আমি কনফিউজ মানে ওটা আমি বুঝতে পারছি না রেস্ট্রিকশন হচ্ছে এর কাজের কোনো সীমাবদ্ধতা আছে কিনা এমএসসি মলিকুলের কোনো সীমাবদ্ধতা আছে কিনা স্যার 68 স্যার এটা স্পেসিফিক ভাবে কাজ করবে একটা স্পেসিফিক্স এর অন্য ইয়েতে মানে যাইতে পারবে না যেমন স্যার এমএসসি এই ক্লাস 2 মলিকিউলসটা স্যার CD4 এর জন্য স্পেসিফিক আর ওয়ানটা স্যার CD8 এর জন্য স্পেসিফিক তাই রোল 9 Yes, sir. can you tell me Sir, I can try, sir. huh Sir, MS class MSC1, it is found in all nucleated cells. MSC2, it is found only in APC, sir. Baba, this is a source. I am asking you about the restriction side. Sir, I think it is found only in the surface of the cells, and class MSC1 is bound with only CD8, and class MSC2 is bound with only CD4. Sir, I think so, sir. Okay, so 68 and 9, you are almost your answer is acceptable. Okay, Thank you, sir. so I'm sharing, you will get what is the restriction site. Okay. সেলস অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করতে পারে না, এটা কি হবে? এটা কি রেস্ট্রিকশন বলা যাবে? হ্যাঁ বলো, সরি আমি শুনতে পাচ্ছি না, কি বললা? স্যার সেলস অ্যান্টিজেন গুলোকে মানে বডির যে অ্যান্টিজেন সেলস অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করে না, এটাকে কি না, এটা কি বলা যাবে না। তোমার আইডি কত বাবা? স্যার 96 না, এটাকে রেস্ট্রিকশন বলা যাবে না, ঠিক আছে? সেলফ নন সেলফ এটা অন্য জিনিস। স্যার জি স্যার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলকে এমএসসি চিনতে পারে না, এজন্য মেইনলি ওইখানে আপনার যে টার্গেট সেলটার জন্য মানে স্পেসিফিক থাইমাস মানে টি সেলের প্রয়োজন হয়, এইটাকে রেস্ট্রিকশন হতে পারে। আরে বাবা, এই যে তোমার আমি অলরেডি বলি 68 একদম পারফেক্ট অ্যানসার দিয়েছে, এই দেখো 68 এর অ্যানসারটা একদম পারফেক্ট, 9 এর পরে সেটাকে সাপোর্ট করেছে। দিস ইজ এ রেস্ট্রিকশন। ক্যান ইউ গেট মি? তোমাদের ভালো, তোমরা বিভিন্ন জিনিস বিভিন্ন থিঙ্কিং দিচ্ছ, গুড, but exact answer will be this one. Cytotoxic T cell are only activated when they recognize both antigen and class 1 MSC molecules in association. And helper T cell, that is CD4 plus, recognize antigens on antigen presenting cells only when the antigen are presented on the surface of cells in associated with class 2 MSC molecule. This is the restriction. MSC restriction. Okay. So 68, thank you very much. Your answer is 100% perfect. থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তুমি একদম পারফেক্টলি অ্যান্সার দিয়েছো আমার যতটুকু আমি শুনেছি, এবং রোল 9ও কিছু অ্যাড করে ওর লাস্টে কথাগুলোই বলেছে। Am I right, Shamim? Yes, sir. I'm okay. Appreciate করছি, sir. So I think everybody now can understand what is the restriction of MSC molecule. So last class I also told only CD8 molecules only can bind with the MSC class 1 molecule. That is cytotoxic T cell only can recognize that MSC1, and in case of MSC2, that is CD4, only helper T cell can recognize that. So this is the confined, highly conservative character of MSC molecules, and this is also known as MSC restriction. So when your teacher will continue the antigen presentation, I think antigen presentation already finished, yes?
প্রেজেন্টেশন তোমাদের কি স্যার ক্লাসে পড়িয়েছে? এনিবডি? প্র্যাকটিক্যাল ক্লাসে স্যার একটু আলোচনা করেছিলেন আর থিওরি ক্লাসে স্যার পড়াননি প্রেজেন্টেশন? Okay, just check this one. Actually, I told you that in case of MS, আমি কিছুটা রিভিউ করছি কারণ তোমাদের পরীক্ষা কিন্তু এইটা কোশ্চেন অবশ্যই থাকে। আমি যতটুকু জানি যিনি এন্ডিজেন প্রেজেন্টেশন পড়াবেন, যিনি ডিটেলস পড়াবেন, টিল দেন আমি তোমাদের তারপরে এটা একটু দেখাচ্ছি। স্পেশালি ইন কেস অফ MSc class 1 molecule, you know that this MSc molecule class 1 only can activated when intracellular organisms are present in the host body. সবাই একটু মিউট করে নাও, যে একজন মিউট করছো না, শব্দ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। 54 মিউট করো, আনমিউট হয়ে আছো 54। ওকে, so when intracellular organisms like virus, especially virus, when they infect the host cells, that time this MSc1 complex will activate it and it will present this virus particle on the surface of the infected cell, so that the cytotoxic T cell can recognize this infected cell and can destroy. What happened? Initially, viral protein is degraded into small viral peptides transferred to antigen presenting cell in the endoplasmic reticulum and Golgi apparatus. Through this way, when this sensitize this endoplasmic reticulum, that time MSc class 1 molecule will be activated, and slowly from Golgi apparatus through BART, this MSc class 1 molecule will be presented on the surface. This class 1 molecule will present these viral peptides on the surface of the infected cell and release some chemokines or cytokines, which will attract the cytotoxic T cell, and cytotoxic T cell will come here with the help of CD8 molecule. You will make a complex, it will make a complex and then try to destroy the infected cell. So what happened, I am repeating again, when the virus particle enter into the host body, it can be degraded into small peptides with the help of proteasome. Then these small peptides go to the endoplasmic reticulum, that is transported in antigen processing, which help to activate the MSc class 1 molecule, because they become inactivate inside the cell when these viral peptides sensitize the endoplasmic reticulum. This class 1 MSc molecule become activated and then present this antigen on the surface of the cell. So this is the MSc1 complex with virus peptide. Process is almost similar, but different is the when extracellular particle like bacteria, it affect the cell. Initially it first engulfed and phagosome will produce, then lysosome will attach with them and degrade the antigens, and this at the same time the endoplasmic reticulum and Golgi apparatus, they become activated and produce the class 2 MSc molecule, which attach with the bacterial peptides and present this antigen on the surface of the infected cell. After that, due to release of some cytokines or chemokines, the helper T cell will come and then proceed its further work. That is, it will attract cytotoxic T cell or other natural killer cell or other immune cell which can destroy these helper T cell containing antigen infected cell. Can you get me? Rule 52, তুমি কি বুঝেছো আমি কি বলেছি? Rule 52. Yes sir. তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? বলতে পারবা MSc2 ক্ষেত্রে কি ঘটনা ঘটে, প্রেজেন্টেশন কিভাবে করে? মাঝখানে একটু নেট প্রবলেম হয়ে গেছিল স্যার। না, নেট প্রবলেম হয়নি, তুমি একদম স্ট্যান্ড বাই আছো আমার কাছে, আমি তোমাকে দেখতেছি।
সো নেট প্রবলেম হলে তুমি চলে যেতা। কেন মিথ্যা কথা বললা বাবা? স্যার একটু আগে ঢুকছি স্যার। না তুমি 52 একটু আগে ঢুকেছো। ওকে 149 জি স্যার। তুমি বলো কি বুঝলে এই কথাটা এখানে? হোয়াট হ্যাপেন্ড ইন কেস অফ MAC2 কমপ্লেক্স? হোয়াট হ্যাপেন্ড দেয়ার? কি ঘটনা ঘটে কখন MAC2 অ্যাক্টিভেট হয় বা কি ঘটনা ঘটে এখানে? এন্টিজেন প্রেজেন্টেশন হয় কি? স্যার সরি স্যার, ক্লিয়ারলি বুঝতে পারিনি একটু স্যার, আবার একটু বললে ভালো হবে স্যার। 153 স্যার বলো তুমি। স্যার ব্যাকটেরিয়া, বলো বাবা। ঠিক আছে, ব্যাকটেরিয়া। স্যার ব্যাকটেরিয়া প্রবেশ করে, তারপর স্যার ফ্যাগোসোমটা স্যার ডিগ্রেডেশন হয়ে স্যার। এখন বলো স্যার ইন্ডোপ্লাজমিক রেটিকুলামটা 58 তুমি ক্লিয়ার করো। স্যার সেলের মধ্যে যখন ব্যাকটেরিয়া প্রবেশ করবে তখন এখানে ফ্যাগোজোম তৈরি হবে। এই ফ্যাগোজোমটা লাইসোজোমের সহায়তায় ডিগ্রেড হয়ে যাবে। আর ডিগ্রেড হবে না, ব্যাকটেরিয়াল যে অ্যান্টিজেনটা থাকবে, হ্যাঁ পেপটাইডস থাকবে, সেটা ডিগ্রেড হয়ে যাবে এবং ওই সময় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি অ্যাপারেটাসে তখন MHC2টা প্রডিউস করবে, যেটা গলগি অ্যাপারেটাস থেকে বার্ডের মাধ্যমে এসে পেপটাইড গুলোর সাথে বাইন্ড করে সেল সারফেসে যাবে এবং সেটা দেন CD8 কে প্রেজেন্ট করবে। CD8 কে প্রেজেন্ট করে? সরি স্যার, CD4 কে প্রেজেন্ট, CD4 কাছে ভাইরাসটাকে প্রেজেন্ট করবে, এই ব্যাকটেরিয়াকে প্রেজেন্ট করবে। CD4 প্রেজেন্ট করবে না, এই MHC2টা প্রেজেন্ট করবে ব্যাকটেরিয়া অ্যান্টিজেনকে, দেন CD4 সেটাকে রিকগনাইজ করবে। আচ্ছা, বুঝ আছে, থ্যাংক ইউ। 24 টাস্ক অ্যাবসেন্ট। 39 আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো তুমি, হোয়াট অ্যাবাউট MHC1? স্যার বল বাবা। স্যার খেয়াল করতে পারিনি। এই জন্য তো আমি অনলাইন ক্লাস এই জন্যই পছন্দ করি না। ক্লাসে থাকলে তো অ্যাটলিস্ট স্যারের চোখের কারণে কিছুটা মনোযোগ রাখতে হয়, খেয়াল না করলে তো কিছু করার নাই। 171 আমি কিন্তু সব মার্কিং করে ফেলতেছি বাবা, এখানে কিন্তু আমার হয়ে যাচ্ছে কিছু জিনিস, মনে রেখো। তুমি বলো স্যার। MHC1টা বলবো স্যার? জি 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 স্যার, যখন কোনো ভাইরাল অ্যান্টিজেন আসবে তখন ভাইরাল প্রোটিনটা সেটা হচ্ছে প্রোটিওজোমের সাহায্যে ভাইরাল পেপটাইডে ডিগ্রেড হবে। তো অ্যাজ দিস ভাইরাল পেপটাইড প্রেজেন্ট, তখন হচ্ছে স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাক্টিভ করবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে এটা প্রেজেন্টেড হবে। তখন যখন এই পেপটাইডটা প্রেজেন্ট হবে তখন হচ্ছে MHC1 অ্যাক্টিভেটেড হবে এই পেপটাইডটার কারণে। তখন স্যার MHC1টা গলগি বডির সাহায্যে এই হচ্ছে ভাইরাল পেপটাইড গুলোকে তখন স্যার প্রেজেন্ট করবে। আর কাছে করবে বলো তো কোন মলিকিউলের কাছে? MHC1 CD8 কে করবে স্যার। ভেরি নাইস, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই খুশি হয়েছি। 171 187 অন্তু 187 তাই না নাকি? অন্তুর আইডি কত? অন্তু নাবিল 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 কি খবর? নাবিলের নাকি নেট অ্যাক্সেস পাচ্ছে না, ও মেসেজ দিছিল গ্রুপে। না নেটে তো অ্যাক্সেস, আমি তো করিনি, ব্লক করিনি কাউকে আজকে, যেহেতু কারেন্ট চলে গিয়েছে। অন্তুর আইডি কত? অন্তুর আইডি কত আমাকে কেউ বলবে? 146 অন্তু। হ্যাঁ 146 আছো অন্তু?
আমি নাবিলকে তো কেবলই দেখলাম, নাবিল তো ছিল এতক্ষণ। রোল 1। জি স্যার। Can you tell me, so what is the basic difference among these two pathway? দুজন বললো, খুব সুন্দর করে বলেছে, তোমাকে বেসিক ডিফারেন্স কি মনে হলো? জি স্যার, হচ্ছে MACE1 এবং MACE2। MACE1 হচ্ছে স্যার আমাদের ক্ষেত্রে আমরা যদি দেখি প্যাথোজেন স্যার টু টাইপস, এক্সট্রাসেলুলার এবং ইন্ট্রাসেলুলার। যদি ইন্ট্রাসেলুলার প্যাথোজেনকে আমরা ডিগ্রেড করতে চাই তো সেক্ষেত্রে স্যার MACE1 হেল্প করবে। আর যদি শোনো এমএস ওভাবে বললে আনসারটা একটু ভুল স্যার MACE1 বলতে এই MACE1 সেই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করবে, আর হচ্ছে আর MACE2 হচ্ছে এক্সট্রাসেলুলার প্যাথোজেনকে প্রেজেন্ট করবে। তো এবার স্যার আসি স্যার MACE1 এর ক্ষেত্রে আসি। তো MACE1 এর ক্ষেত্রে স্যার যখন ইন্ট্রাসেলুলার বলতে স্যার ভাইরাল প্রোটিনগুলো যেগুলো স্যার সেলের ভিতরই হবে, সেই প্রোটিনগুলো স্যার হচ্ছে MACE2 যেটা স্যার ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি অ্যাপারেটাসের মাধ্যমে সেই প্রোটিনগুলো ডিটেক্ট করবে। ডিটেক্ট করে স্যার সেটা সেল সারফেসে নিয়ে আসবে। সেল সারফেসে নিয়ে আসার পরে এটা স্যার সাইটোটক্সিক টি সেলকে CD4 এর মাধ্যমে প্রেজেন্ট করবে। আর স্যার MACE2 যেটা এক্সোজেনাসের ক্ষেত্রে যদি দেখি, এই ক্ষেত্রে স্যার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো হেল্প করে, যেমন স্যার ফ্যাগোজোম। ফ্যাগোজোম তো স্যার ফার্স্টে অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করবে, করার পর স্যার ফ্যাগোজোম তৈরি করবে। তো ফ্যাগোজোম পরে স্যার এটা হচ্ছে লাইসোজোমের মাধ্যমে পেপটাইডকে স্যার ভেঙে দেবে। পেপটাইডকে ভেঙে দেওয়ার পরে দেন হচ্ছে স্যার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি অ্যাপারেটাসের মাধ্যমে MACE2টা সেই পেপটাইডকে সেল সারফেসে বাইন্ড করবে। এই ক্ষেত্রে স্যার CD8টাকে স্যার হচ্ছে টি সেলের সঙ্গে বাইন্ড করতে হেল্প করবে। এক্ষেত্রে স্যার বি সেল মানে হচ্ছে লিম্ফোসাইট গুলো স্যার হেল্প করবে এটাকে ডাইজেস্ট করতে। স্যার যদি বেসিক পার্থক্য দেখি তাহলে স্যার দেখবো MACE1 কাজ করে ইন্ট্রাসেলুলার প্যাথোজেনের ক্ষেত্রে, আর MACE2 কাজ করে এক্সট্রাসেলুলার প্যাথোজেনের ক্ষেত্রে। আর MACE1 স্যার টি সেলের কাছে অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করতে CD4 হেল্প করে, CD8 হেল্প করে। আর MACE2 স্যার অ্যান্টিজেনগুলো প্রেজেন্ট করতে CD8 হেল্প করে। আর স্যার MACE1 এর ক্ষেত্রে যদি দেখি এটা স্যার সাইটোটক্সিক মানে স্যার সেলটাকে একদম ডিস্ট্রয় করে দেবে। আর যদি MACE2 এর ক্ষেত্রে দেখি তাও স্যার এটা হচ্ছে হেল্প করে, মানে স্যার বিটা সেল, লিম্ফোসাইট, প্লাজমা সেল এগুলো পরে তৈরি হয়ে মানে স্যার কোঅপারেশন হেল্প করে। স্যার এই তো ব্যাস বলেছো, কিছু ভুল আছে কিছু ভালো আছে, বাট বলার স্টাইলটা টোটালি স্ট্রং পটেনশিয়াল। লাইক তোমাদের মুনমুন ম্যাডামের মতো দুই একজন ম্যাডাম আছে যারা এই তোমার স্টাইলে কথা বলে, ভেরি গুড। বাট কিছু ভুল কিছু শুদ্ধ মিলে হয়েছে। হ্যাঁ, কখনো তুমি CD4 এর সাথে সাইটোটক্সিককে লিংক করেছো, কখনো তুমি CD8 এর সাথে তুমি বিলিম্ফোসাইট বলেছো। এই কথাগুলো ভুল কিন্তু। রোল 1 CD8 ইন্টারসেলুলার ক্ষেত্রে হয়, দ্যাট ইজ MACE1 এর সাথে, এবং সেখানে সাইটোটক্সিক টি সেলটা আসে। এটা CD8 মলিকুল সাইটোটক্সিক টি সেলের সারফেসে থাকে। CD8টা রেকগনাইজ করে তোমার সেই ইন্টারসেলুলার অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা, যেটা MACE1 দিয়ে হয়। আর CD4 যেটা হেল্পার টি সেলে থাকে, নট আদার। ঠিক আছে, এখানে স্পেসিফিক অ্যান্সার হতে হবে হেল্পার টি সেল প্রেজেন্ট অন দ্য সারফেস অফ CD4 present on the surface of helper T cell, it will recognize the antigen presented by the MACE2 molecule. এটা স্পেসিফিক। এবং MACE2 তুমি ফ্যাগোজোম যেটা বলেছো এটা কোনো ইমিউন সেল না। ফ্যাগোজোম একটা তোমার ইনসাইড দ্য সেল একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল না, ওটা ওই MACE2 সঙ্গে থাকবে। ওটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হবে কেন? ফ্যাগোজোম কি? ও সরি, ও ম্যাক্রোফেজ পরে ভ্যাকুল হয়, সেটা ফ্যাগোজোম। তুমি একটু কনফিউজ করছো। যাই হোক, হ্যাঁ যাই হোক, তারপর তুমি যতটুকু বলেছো ভালোই বলেছো। বাট বাবা এটুকু মনে রেখো, যখন ভাবে বোর্ডে বলবা ভুলগুলোকে, স্পিড ঠিক আছে, ভুলটাকে সঠিকভাবে প্লেস করো না, অনেক সময় স্যার কিন্তু রাগ করে। ঠিক আছে স্যার, প্রথম তো একটু ভুল হয়ে গেছে। Okay, it's okay. So, Tapur, I'm happy that some of you are listening carefully. Some of you are, consuming important materials from this presentation. So, this is the important one. What are the restriction of MAC, or mention the restriction of MAC molecules? So, you can get question in the exam. And also, how intracellular or extracellular organisms are presented on the surface of infected cell, either by MAC1 or MAC2 molecule. এভাবে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। তোমাকে অ্যান্টিজেন প্রেজেন্টেশন যে আমি ফিগারটা দিয়েছি, এটার অ্যান্সারটা খুব সুন্দর করে বর্ণনা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো যিনি
এন্টিজেন প্রেজেন্টেশনটা পড়াবেন সেই স্যার হয়তো বা তোমাদেরকে এটা আবার রিপিট করবে। সো নাও কাম টু দ্য টুডেস টপিকস, দ্যাট ইজ অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন। স্যার জি বলো। স্যার একটা কোশ্চেন করতে পারি? অবশ্যই। স্যার হচ্ছে আমরা তো দেখলাম কিভাবে এক্সট্রাসেলুলার অথবা ইন্ট্রাসেলুলার প্রোটিন এসে এমএসসি 1 অথবা এমএসসি 2 কে অ্যাক্টিভেট করতেছে। যদি কোনোভাবে ওই এমএসসি 1 এর ওই পেপটাইড বন্ডিং গ্রুভে কোনোভাবে যদি আমাদের বডি প্রোটিনের অংশবিশেষ চলে আসে তখন কি এটা অ্যাক্টিভেট হবে? বাবা আমাদের বডিতে তোমরা অলরেডি পড়েছো সেলফ নন সেলফ বলে একটা শব্দ তোমরা পড়েছো, তাই না? ইয়েস স্যার। সো সেলফ হওয়ার কারণে কখনোই তার এগেইনস্টে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না, প্রেজেন্টও হবে না। হ্যাঁ, বাট ইফ অনেক সময় ক্যান্সার সেলে কনভার্ট হয়ে যায় or some abnormal thing হয়ে যায়, that time body cannot recognize those peptides and they become foreigner to the host body and that can be presented on the surface of the cell. Can you get me 169? ইয়েস স্যার। ওকে, বুঝতে পেরেছো জিনিসটা? সেলফটা হওয়ার কারণে বডি রেকগনাইজ করতে পারে না যে এটা সেলফ হিসেবে রেকগনাইজ করে, কিন্তু কোনো কারণে কোনো সেলে যদি ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, that can be presented on the surface of that can be treated as foreigner and then that can be destroyed by the immune cells, যেটা তোমার অনেক প্রবলেম হয় ইমিউন ডেফিসিয়েন্সি ডিজিজের সময় অনেক ক্ষেত্রে এইটা প্রবলেম দেখা যায়। ওকে, নাও রোল 5 তুমি কি ইনসার্ট হয়েছো? রোল 5 146 তাদের কপালে যে কত দুঃখ আছে কত আল্লাহ তাআলা জানে। সিআর হয়ে ক্লাসে নেই, অ্যাটেন্ড করে চলে গেছে, তো দে হ্যাভ টু সাফার। এটুকু মনে রেখো, বলে দিও বন্ধুদেরকে, স্যার সাফার করাবেন তোমাদেরকে। আচ্ছা যাই হোক, আমাকে কে বলবা রোল 13 আছো? 13 19 জি স্যার 13 আছো? কোথায় ছিলা? এসপোস তো দেরি হয়ে যায়। 13 what do you mean by this thing? আমি স্ক্রিনে একটা জিনিস দিয়েছি, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশনস, হোয়াট ইজ দিস? আই কান্ট আন্ডারস্ট্যান্ড। স্যার এটা হচ্ছে স্যার ওই যে স্যার এমএইচসি 1 বা এমএইচসি 2 দ্বারা স্যার অ্যান্টিজেন আছে স্যার সেল বডি সেল সারফেসে প্রেজেন্টেশন হলো, তারপরে স্যার এর বিরুদ্ধে স্যার এর জন্য স্যার অ্যান্টিবডি তৈরি হবে, আর এই অ্যান্টিবডিরা স্যার এটাকে স্যার 205 Yes sir. Can you tell me what do you mean by this antigen antibody interaction? What is this? No? I'm not sure how to explain it. Okay, 18 এর 154. 18 এর 154. $18 161. 18 এর 161. Yes sir. What do you mean by this thing? তুমি কি বোঝো? স্যার অ্যান্টিজেন আর অ্যান্টিবডির মধ্যে একটা বিক্রিয়া হবে। কেমন বিক্রিয়া? কেমিক্যাল রিঅ্যাকশন হবে? হ্যাঁ, মানে কি অ্যান্টিজেন হচ্ছে বয়ফ্রেন্ড, অ্যান্টিবডি গার্লফ্রেন্ড, তেমন কিছু? না স্যার। তাহলে স্যার সঠিক বলতে পারতেছি না। এই 144. Yes sir. What I have said that antigen is boyfriend, antibody is girlfriend. Is it okay? আরে ভাবে তো স্যার ভাবি, মানে স্যার অ্যান্টিজেনটা তো স্যার হচ্ছে অ্যান্টিবডির একটা বাইন্ডিং সাইট আছে, সেই সাইটটার আর কি শেপের উপরে ডিপেন্ড করে সেই অ্যান্টিজেনটাকে আর কি মানে এটাকে বাংলায় বলি যে ধরবে আর কি, ক্যাচ করবে যেটা, হ্যাঁ, যে অ্যান্টিবডির হচ্ছে শেপ অনুযায়ী সে অ্যান্টিজেনটাকে বাইন্ড করে, তো এই ইন্টারঅ্যাকশন গুলোই আর কি অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারঅ্যাকশন। 171 জি স্যার। আমি কি যেটা বলেছি এটাকে তুমি সাপোর্ট করো? অ্যান্টিজেন হচ্ছে বয়ফ্রেন্ড, অ্যান্টিবডি গার্লফ্রেন্ড।
স্যার এভাবে তো ঠিক বলতে পারবো না। মেইন জিনিসটা হচ্ছে স্যার এপিটপ আর প্যারাটপ দুইটা স্যার যখন অ্যাটাচ হয় তখন স্যার অনেকটা লক এন্ড কি মডেলের মতো আর কি অ্যাটাচ মানে কাজ করে আর কি। তখন হচ্ছে তাদের মধ্যে একটা মানে ইন্টারেকশন হয়, ওইটাই আর কি স্যার অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের ইন্টারেকশন। ঠিক আছে, যখন স্যার মেবি জিএফবিএফ হবে না স্যার। জিএফবিএফ হলে তো স্যার হচ্ছে ব্রেক আপ হওয়ার একটা চান্স থাকে, তো অ্যান্টিজেন অ্যান্টিবডি তো স্যার ব্রেক আপ হবে না, একদম রিঅ্যাকশন ঘটে যাবে। ইরিভার্সিবল, ইয়েস, ভেরি গুড। কে বললা এটা আমাকে? 101 বলেছো, 001 বলেছো। যাক, আমি খুব খুশি হয়েছি। 179 খুব সুন্দর করে বলেছো, 144ও বলেছে। আসলে আমি একটা মজা করছিলাম। আসলে একজন মেল এবং একজন ফিমেল যদি থাকে, যদি ফিমেলটা সুন্দর হয়, মেলটা যদি ইয়ারমেট হয় বা একটু সিনিয়র হয়, সে কিন্তু অ্যাট্রাক্টেড হতেই পারে তার দ্বারা, নাকি? আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি একটা, যে তাদের মধ্যে যে বন্ডিংটা হবে, এই বন্ডিংটা আবার কোনো কারণে ব্রেকডাউন হয়ে যেতে পারে, তাই না? 171 ব্রেকডাউন হয়, 144 ইয়েস স্যার, হতে পারে। কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে এরকম একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, যদি স্পেসিফিসিটি থাকে, তাহলে দ্যাট বন্ডিং, ইফ দ্যাট বন্ডিং occurs, it cannot be break down. It's irreversible bonding. Okay, it cannot be breaked by other things. But before that, if someone block the antigen or antibody, the specific antibody cannot be attached with the antigen. যদি এখানে কোনো কারণে দুজনে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একজন থার্ড পারসন চলে আসে, তাহলে তাদের মধ্যে আবার ইন্টারাকশনটা হবে না। এর জন্য তাদের দুজনকে ক্লোজ কন্ট্যাক্টে থাকতে হবে। দে হ্যাভ সিমিলার স্ট্রাকচারস, at that point of view they can be interact with each other. When this antigen antibody interaction occurs in host body, mainly especially when any foreign particles, you already know good ideal characters of antigens, I think already finished. If any foreign particles which can be a antigen when enter into the host body, that time only the antibody can activated, and it can try to destroy that antigen. It can attach with the binding site of that antigen and try to neutralize the activity of those antigens. Okay, neutralize, কথাটা বুঝো তো? Neutralize মানে স্যার তার প্যাথোজেনিক অ্যাকশনকে নিউট্রাল করবে। Pathogenic, not only pathogenic action but also attachment action. When any bacterial virus can enter, it might be pathogenic or non-pathogenic. It first attach with the host cell surface. So if antibody come before that, before attachment, the antigen will bind with the antibody. And when this antibody will bind, when the antigen has the specific epitope that can be recognized by the antibody, and then only the antibody can bind with the antigen. Okay, and this antigen antibody reaction, it is very helpful for the immunologist, especially to identify the pathogens, for diagnosis of disease, to determine the humoral immune response, that is antibody titer, how much antibody developed after vaccination of the birds or animals, that is antibody titer determination, or some other point like medical science or other biological science, biological molecules determination. These antibody interactions is very important. Okay, so it is characterized as non-covalent interaction. Already খুব সুন্দর করে আমাকে একজন বলেছো 71, lock and key fit, that is between enzyme and substrate. Lock and key fit of enzyme and substrate is a relation. Similar type of non-covalent interaction হয় in case of antigen and antibody, does not lead to irreversible alteration of antigen or antibody. কোনো চেঞ্জ তার ঘটায় না, কিন্তু যে অ্যাট্রাকশনটা হয় এটা irreversible. And finally, this exact and specific interaction has led to many immunological assays used to detect antigen or antibody, diagnosis of disease, measure magnitude of humoral immune response, and identify molecules of biological and medical interest. So these are the important things related to antigen antibody interactions. Strength of antigen antibody interaction, actually how or why or how these
antigen antibody interaction, this bonding between antigen antibody is strong or weak. It depends on some hydrogen bond, depends on some bond which may be weak or which may be strong. So these bonds are hydrogen bond, ionic bond, then hydrophobic interactions and van der Waals forces. These bonds are this thing, and due to the close association of this bond, the interaction between antigen antibody will be stronger or weaker. It will depends on the closeness of the bonds. So these bonds are very important for the strength of antigen antibody complex. What are the bonds? Hydrogen, ionic, hydrophobic interaction, van der Waals forces. 121. Yes, sir. Can you tell me what is hydrophobic interaction? What do you mean by this term? Hydrophobic interaction. Sir, 171. Can you clarify it? হাইড্রোফোবিক ইন্টারেকশনটা হচ্ছে যখন স্যার ওয়াটার আসবে কোনো মলিকিউলে, তখন যদি সে ওয়াটারটাকে মানে রিলিজ করে দেয়, ইনটেক না করে, তখন সেটা হচ্ছে হাইড্রোফোবিক ইন্টারেকশন, মানে পানি বিকর্ষী। Very good. Good. That is, are non-polar molecules and usually have a long chain of carbon that do not interact with water molecules. Excellent. 171, your answer is perfect. So they don't react with the water molecules. That is hydrophobic. And opposite is the opposite term ki? Hydrophilic. Hydrophilic. Very good. Anybody of you, can you tell me what is van der Waals force? What is van der Waals force? Any foreigner? Can you tell me? It is very new to you, I think. স্যার একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলের দুর্বল বন্ড স্যার। কে বললো এই কথাটা? সেটা দিলা কে? স্যার 99 দিয়েছো, কিন্তু আমার ইতে 121। এই 121 মিউট করো, আনমিউট করে রাখছো কেন? 121 মিউট করো। sorry, sir. 99, yes, very good answer. The attraction of intermolecular forces between molecules. Very nice. Acha, okay? Then, cross reactivity. It is one important thing. Sometimes, antibody can cross react with unrelated antigen. Sometimes, antibody can cross react with unrelated antigen. Already below the answer is there. That is, what is that? Why? Can occur if antigen share an identical or similar epitope. Can occur if antigens share an identical or similar epitope. So this is the cross reaction. Probably you have vaccinated against some organism, but sometimes other organism can be protected into the body. আমাকে কি কোনো একটা एग्जांपल দিতে পারো এরকম ক্রস রিঅ্যাক্টিভিটি? এনিবডি দ্যাট যে কোনো ভ্যাকসিনেশনেই তো এটা হবে স্যার। আর কিছু ভ্যাকসিন ছাড়া স্পেসিফিক চাচ্ছি? হ্যাঁ বলো। যেমন পক্স হলে স্যার, পক্স চিকেন পক্স হলে সেই ক্ষেত্রে তো স্যার মানে একটা স্পেসিফিক অ্যান্টিবডি হয়ে যায় আমাদের। স্পেসিফিক হচ্ছে সেটা তো চিকেন পক্স কে প্রোটেক্ট করবে। কথা একটু আচ্ছা, রোল 19 যেন কি বলতে চাচ্ছিলা? রোল 19 স্যার আমি স্পেসিফিকলি বলতে পারবো না কার বিরুদ্ধে থেকে, কিন্তু এটা বলতে পারি যেমন যেমন নিউমোনিয়া যেটা ধারা হয়, যে ভাইরাস ব্যাকটেরিয়া ধারা হয়, তো সেক্ষেত্রে হ্যাঁ সরি স্যার ওইটা নাম ভুলে গিয়েছিলাম, নিউমোনিয়া। তো তার বিরুদ্ধে আমার শরীরে যদি আগে থেকে কোনো অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, যেমন করোনা ভাইরাসও তো একই ধরনের লেশন তৈরি করে, তো হতে পারে, আমি বলছি না যে হবে। তো তুমি গেস করছো, বলো, অসুবিধা নেই। তোমার
শেয়ার করো, কোনো সমস্যা নেই। সে ভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া হতে পারে, কিন্তু তার এপিটোপ যদি নিউমোনিয়া যে স্ট্রেপ্টোককাস নিউমোনি সেটার সাথে মিলে যায়, তো আমার শরীরে আগে থেকে নিউমোনিয়ার জন্য যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেটা করোনা ভাইরাসের যে অ্যান্টিজেন ওটার সাথে বাইন্ড করতে পারে, এরকম। আচ্ছা যাক, তোমার কথাটা, তোমার থিঙ্কিংটা ঠিক আছে, খালি একটু ডিফারেন্স হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস কখনো একই এপিটোপ শেয়ার করবে না। ব্যাকটেরিয়ার সাথে ব্যাকটেরিয়া এপিটোপ শেয়ার হতে পারে, ভাইরাসের সাথে ভাইরাসের হতে পারে। বাট তুমি যেটা চিন্তা করছো আমি এর জন্য তোমাকে থ্যাংক ইউ দিচ্ছি। হ্যাঁ, তোমার কনসেপ্টটা ঠিক যে এপিটোপ। আচ্ছা, বাঁধন কেউ করো তোমাদের মধ্যে? জি স্যার, জি স্যার। তাহলে তোমরা তো জানার কথা যে 69 আমাকে রেসপন্স করলা, তো তোমাদের তো অ্যানসারটা দেওয়া উচিত ছিল, ক্রস রিঅ্যাক্টিভিটি উচিত ছিল না, যারা বাঁধনের সাথে জড়িত। স্যার একটু কনফিউজ ছিলাম স্যার। কেন? তোমরা তো ক্রস রিঅ্যাক্টিভিটি করে ব্লাড গ্রুপিং করো, সো why you are confused? Often seen with polysaccharide antigens, example ABO blood grouping, very important. Yes, due to cross reactivity we can separate this person is A positive, A negative, B positive, B negative, depends on that. Are each factor present or absent? If you consider in case of yeah, স্যার এই অ্যান্টিজেন গুলোকে কি অ্যালো অ্যান্টিজেন বলা হয়? হ্যালো, হ্যাঁ বলা যায় স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। and other cross reactions যদি আমাদের কনসিডার করো আমাদের ফিল্ডে, ইফ ইউ যেমন স্ট্রেপ্টোককাস পায়োজেনিস একটা স্পিসিস আছে, তার এপিটোপ আদার রিলেটেড স্ট্রেপ্টোককাস গ্রুপকে অবশ্যই ক্রস প্রোটেকশন দিবে। স্পেশালি in the next level you will study about the different families of viruses. That time you will get one family member morbili genus, এটা একটু লিখে রাখো, এখনই লিখে রাখো, যেহেতু ক্রস রিঅ্যাক্টিভিটি আসে আমি জিজ্ঞাসা করবো এটা। Members of the morbili genus of paramyxovirus, নোট ডাউন করছো? Members of the স্পেলিংটা বলবেন কি? সরি 99 কি বললা বুঝিনি। স্যার স্পেলিংটা বলেন একটু, স্পেলিংটা একটু বলেন। আছে তো, স্পেলিং তো আসে, যে মরবিলি দেখো লেখা আছে, মেম্বারস অফ মরবিলি জেনাস অফ প্যারামিক্সোভাইরাস লেখা আছে দেখো। জি স্যার। আচ্ছা, যেটা হয় এই জেনাস চারটা নাম লিখে, এই জেনাসের চারটা স্পিসিস আছে, নাম লিখো। সিডি ক্যানাইন ডিস্টেম্পার, এটা একটু আমি বলে দেই, CANINE ক্যানাইন তো পারো। ডিস্টেম্পার, ওয়ালেজে ডিস্টেম্পার লাগা, DISTEMPER লিখেছো? ক্যানাইন ডিস্টেম্পার। আরেকবার স্যার। So these are the four species under Morbili genus of Paramyxo: Canine distemper, Rinderpest, Pestides, Petites, Ruminants, and Measles. Four species, and their host is different. Canine distemper, dog. Rinderpest, cattle. PPR, this is goat, and Measles, human. The চারটে different species. But interesting thing is their antigenics, they have similar antigenic property, that is their epitope structure is same. So if you inject dog with measles virus, it will protect against canine distemper. This is the cross reactivity. If you inject Rinderpest virus into the goat body, it will protect the goat from PPR infection. This is the cross reactivity. Can you get the point? তো যখন রিন্ডার পেস্ট
মানে গোটে আমি করব, তখন সে যদি যে পেস্টিস থেকে করে প্রোটেক্ট করে, তাহলে তো রিন্ডার পেস্ট থেকে সে প্রোটেক্ট করলো না। Because these 4 species, they are highly specific. Cannabistima produce disease in dog, rinderpest produce disease in cattle, PPR produce disease in goat, and measles in human. So 4 species, 4 different viruses in 4 different species, but they have similar antigen structure, that is epitope is same, and they belongs to the Morbilli genus of Paramyxovirus. So if you inject PPR virus to cattle body, the antibody will produce, yes? 144 antibody তৈরি হবে কিনা? Yes sir, তৈরি হবে। This antibody will protect rinderpest or not? Yes sir, will protect rinderpest। PPR তার বডিতে গেলে ক্যাটেল ডিজিজ হবে না, কারণ PPR ক্যাটেল ডিজিজ করে না। কিন্তু যেহেতু সে ভাইরাস, সে অ্যান্টিবডি তৈরি করবে, এবং যেহেতু অ্যান্টিবডিটা পিপিআর এর এপিটোপের এগেইনস্টে, এবং এই এপিটোপ they have similarity with rinderpest virus, so it will protect against the rinderpest virus. বুঝতে পেরেছো কথাটা? Yes sir, বুঝতে পেরেছি। Everybody, so this is the cross reactivity. So if there is same epitope pattern is same, one virus epitope, if you inject in the host body, can protect against the other virus. Even আমরা যে ভ্যাকসিনের কথা বলেছিলাম 144 হয়তো বলেছিলাম যে আমাদের প্যাথোজেনিক নন প্যাথোজেনিক দুই ধরনের স্ট্রেনই আছে, ভাইরাসের ক্ষেত্রে বলো, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বলো। তো যদি তুমি নন প্যাথোজেনিকটা দিয়ে যদি ইনজেক্ট করে দাও, হোয়াট উইল হ্যাপেন? ইনসাইড দ্য হোস্ট বডি ইট উইল নট produce disease, instead it will produce antibody. And if there is similarity in the structure of non-pathogenic and pathogenic strains of virus, what happen? If the pathogenic strain will enter, will the host protect against that virus, pathogenic virus? Can it be protected? যখন মানে ভ্যাকসিনে দেব, তখন যদি প্যাথোজেনিসিটি থাকে, তখন ভ্যাকসিনের কথা বলছি না, ধরো দুইটা ভাইরাস আছে, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নিউক্যাসল ডিজিজ ভাইরাসের একটা প্যাথোজেনিক স্ট্রেন আছে, একটা নন প্যাথোজেনিক স্ট্রেন আছে, দুটার মধ্যে এপিটোপ সেম আছে, তুমি নন প্যাথোজেনিকটা বডিতে হোস্ট বডি ইনজেক্ট করছো, what will happen? তার অ্যান্টিবডি তৈরি হবে। This antibody can protect against the pathogenic or not? Yes sir, can protect. Why? কারণ স্যার যখন নন প্যাথোজেনিসিটি দিয়েছি, তখন সেটার এগেইনস্টে সে অ্যান্টিবডিটা তৈরি করেছে, বাট যেহেতু সেটার প্যাথোজেনিসিটি ছিল না, তাই রোগ হয়নি। এরপরে যখন প্যাথোজেনিসিটিটা গেছে, তখন সে আগে থেকেই প্রস্তুত ছিল এবং তার অ্যান্টিবডিটা রেডি ছিল, এই কারণে সে সেটাকে প্রোটেক্ট করতে Why? কেন প্রস্তুত ছিল? কারণ স্যার যে প্রথমবার রিঅ্যাকশন করে তার অ্যান্টিবডিটা তৈরি হয়েছিল অলরেডি। প্যাথোজেনিসিটি ঢুকছে, তো কি সমস্যা? কেন তাহলে সে ওটাকে প্রোটেক্ট করতে পারছে? হোয়াট ইজ দ্য পয়েন্ট? কি পয়েন্ট? কোন কারণে? স্যার মেমরি সেল, অ্যান্টিজেন স্ট্রাকচার সেম স্যার, মেমোরি সেল স্যার, memory cell, epitope structure, yes, epitope is same, very good. যারা বলেছে মেমোরি সেল পরে, মেমোরি সেল তো থাকবে, কিন্তু মেমোরি সেল কখন ডিটেক্ট করতে পারবে? when if they get the similar type of epitope. Okay, যাই হোক, foreigners, can you understand what I have described? Foreigners, this is very important. In the exam I will ask you, people, can you understand the cross reactivity? Not really, sir. Can you please repeat? What is the where? What is the problem? Which thing you can't understand? Okay, let me tell about that. Do you know epitope? You peoples, do you know epitope? Yes, sir. Yes sir. Epitope is what? What is this? Epitope is present in antigen. It's like binding site. For what? To the antibody. Okay, very good. So, if any antigen enters into the host body, so what will happen? Just give me answer. Don't unmute. Mute. Foreigners, you can mute yourself and respond me, please. So, if that antigen will enter into the host body, what will happen? What will happen? Any foreigners, please respond me. Otherwise, how can I understand that you are understanding all the things? You are not. You can't understand what I am describing. So I need your help also, your participation. Otherwise, it is not possible for me to make clear everything to you.
So what is that? If any antigen enters the host body, what will happen? They bind. But where they bind? Nobody, any Nepali people, there are many Nepalis. So why you are not responding? Only Malaysians are responding. Why? Nepalis, respond me. If antigen enter into host body, what will happen? Antibody will produced against what? Region of antigen. Nepalese. Okay. Antibody will produced against these epitopes, and if some other bacteria or virus have similar epitope, this antibody will protect the host body from that another virus or bacteria. This is known as cross-reactivity. What I have mentioned here, important focus was it. The Morbilli genus, it is one of the important genus for Paramyxovirus, Paramyxoviridae family. There are 4 distinct viruses responsible for disease in 4 distinct species, but they have one important criteria. Their epitope has similar structure. For that reason, if you insert one species to another species, that is Canidistepar to goat, it will produce antibody instead of disease production. When the PPR, which is responsible for disease in goat, when it will enter into the goat body, it will be destroyed by that reason, because there will be many memory cells. They can easily recognize the epitopes and the virus will be inactivated. Okay? বলো এটা কি স্যার এলএসডি ভাইরাসের ক্ষেত্রে যে স্যার গোট পক্স ভ্যাকসিন দেওয়া হয় ওইরকম ফাংশন? Yes, very good. 78. খুবই সুন্দর কথা বলেছো. Very nice response. Yes, you are right. 100%. পক্স ভাইরাস তোমার পক্সভিরিডি ফ্যামিলি, তারপর তোমার LSD, lumpy skin disease, it is also under pocxviridae family, but they have similar structure. For that reason, lumpy skin disease is protected by using the goat pox vaccine. Excellent. 78. খুব খুশি হলাম তোমার অ্যানসারটা পেয়ে। দেখছো খুব সুন্দর একটা অ্যানসার দিয়েছে তোমাদের বন্ধু, তার মাথায় ক্লিক করেছে। ইভেন তোমাদের আরেকটু বলি, এরকম আরো পাবা যে পিজিয়ন পক্স ভ্যাকসিন দিয়ে গোট পক্সকে চিকেন বলতেছি ফাউল পক্সকে কন্ট্রোল করা হয়। পিজিয়ন পক্স ভ্যাকসিন দিয়ে ফাউল পক্সকে কন্ট্রোল করা হয়। এই রোল 19 জি স্যার, তুমি কি আমাকে বলতে পারবা চিকেন পক্স কোন এজের বার্ডে হয়? না স্যার, সরি স্যার। রোল 58 স্যার। নো আমি 58 কে বলছি। রোল 58 স্যার আমার এক্স্যাক্টলি জানা নাই স্যার। 99 বলতে পারবা? বাচ্চা বয়সে স্যার আমাদের কয়েকটা হয়েছে স্যার, কয়েকটা মুরগি বাচ্চা বয়সে। আচ্ছা, আমাকে 99 অ্যানসার দিয়েছো। চিকেন পক্স বাচ্চা বয়সে মুরগিতে হয়, ভালো কথা। এই 144 यस স্যার, তোমার কি অ্যানসার? চিক ইয়েতে হয় স্যার। আচ্ছা, আমি নেগেটিভলি নিচ্ছি না, আমার খুব মজা লাগছে কারণ তোমরা যেহেতু এখন কোর্সটা পড়োনি। আচ্ছা, তোমাদের মধ্যে হ্যাঁ 9 বলো। চিকেন পক্স শুধু চিকেনের হবে কেন স্যার, মানুষের তো এটা হিউম্যানের স্যার, হিউম্যানের বলেছে এটা না স্যার, হিউম্যানের। দেখ 9 এবং 71 দুইজন আমাকে একসাথে রেসপন্স করছো। আমি বলার আগে ইয়েস, চিকেন পক্স অনলি হিউম্যান। আমি যেহেতু তোমরা পড়োনি, আমি এটা খুব করে দিয়েছি, তোমাদের আইডিয়া কতটুকু আছে। চিকেন পক্স, চিকেন বলে চিকেনে নয় রে বাবা, জল বসন্ত যেটাকে বলে, চিকেন পক্স অনলি হিউম্যানে হয়। আর যখন চিকেনে হয়, দ্যাট ইজ বার্ডে যখন হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ফাউল পক্স। ঠিক আছে, এটা মনে রেখো, যেহেতু জাস্ট আসলে কথা আমি বললাম। ফাউল পক্স হচ্ছে বার্ডে, আর হিউম্যানে হচ্ছে চিকেন পক্স হচ্ছে হিউম্যানে। আমরা এরকম ভাইরোলজিতে যখন ভাইভাতে নেই, এত কিছু পড়ানোর পর যখন ভাইভাতে যাই, বলি আমি তো ছাত্রদেরকে ফাঁদে ফেলি খুব, যে সে আসলে কতটুকু শিখলো। তো এরকম তোমাদের অনেক বড় ভাই বা আপুকে আমি বলেছি এই চিকেন পক্স চিকেনের কত বয়সে হয়, অনেকে কিন্তু আমার ফাঁদে পা দিয়ে দেয়, বুঝছো।
তো তোমাদের আমি এটা ইজিলি নিয়েছি, কারণ তোমরা তো এখনো শিখোনি জিনিসটা। তারপরে ওই যে রোল 9 এবং রোল 171 আমি খুব খুশি যে তোমরা জিনিসটা ক্যাচ করতে পারছো। ঠিক আছে, ওকে আমি একটু কন্টিনিউ করি। There are some important serological tests. Do you know serology? Rapidly আমাকে বলবা। রোল 169 র্যাপিডলি আমাকে বলো, হোয়াট ইজ সিরোলজি? সিরাম নিয়ে কোনো কিছু আলোচনা করা হয় যেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকবে। ভেরি নাইস, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু একটা অ্যান্সার আসে, ইয়েস সিরোলজি, দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ ইমিউনোলজি হুইচ ডিলস উইথ সিরাম and antigen, that is serum containing antibody, and antigen is the foreign particles like virus, bacteria or other protein, etc. So when these two are involved in one test, and there must be serum, that is serological test. And in serological test you must know, you have to be confirmed about one thing, either antigen or either antibody. One must be known to you, otherwise you cannot detect which you want to diagnose. So in case of serological test, it is universally fixed, remember it, either antigen or antibody, any one of these two must be known to the person, otherwise you cannot detect what you are trying to detect. Okay, so there are some immunologic tests like agglutination. Sir, I don't know whether the question will be appreciated, but sir, how I will understand that it is antigen and that is antibody? How I'll understand that, sir? Actually, when it can be understood, it is not very difficult, but it is long procedure. Antigen, it must be foreign particles, and antibody, though it is protein, it must be remains in the serum only. Antigen you can get in other than serum. Very few antigens may present in serum. Okay, when you use the serum, it might contain the antibody. Okay, but it must you must have to be first knowledge, or you must know which serum you are using, otherwise you cannot detect the antigen or antibody. Antigen you are preparing from the field samples, and antibody you are collecting from the serum. Roll 9, can you get the point? Sure, sir. Usually antigens are collected from the field samples, isolation of virus or bacteria or protein, that become antigen. And antibody, it remains inside the serum, only serum. So after vaccination or after infection, if you collect the serum, you will get only antibody. Okay, roll 9. Sure, sir. Okay. Sure, sir, I got it. So immunologic tests, there are some tests which are used to detect these antigen antibody reactions. Why immunologic? Immunogen, that is antigen and antibody reaction. For that, immunologic. You can also term this test as serological test. Sorry, agglutination test, precipitation reaction, immunoelectrophoresis, radioimmunoassay, ELISA, immunofluorescence test, Western blot. The first one is the very easy math test, and early of 80s or 70s this test was widely used. Now it become limited because there are many advanced sensitive tests already developed by the researcher or scientist, so they become now less important for the researcher. So what is the agglutination test? I already tell you, in case of immunologic test or serological test, you need antigen antibody, and if the antigen antibody is specific, that time you will get positive reaction or positive result, otherwise you will not get positive result. And also between this antigen and antibody, one must be known to you, otherwise there will be reaction but you cannot recognize it. What type of antigen and antibody is that? Can you get me? Three important point is there. One is, for serological test, serum must be used there. Then antigen antibody must be specific to get positive result, and any one between these two must be known to you. Otherwise, you cannot
detect or your test will not be successful. First one, agglutination reaction, very simple, inexpensive but sensitive. Very simple, inexpensive but sensitive. Nowadays it is not widely used. Some tests like hemagglutination of RBC it is used, bacterial agglutination is used. Probably তোমরা পড়েছো কি না রোজ বেঙ্গল প্লেট agglutination টেস্ট পড়েছো কেউ? জি স্যার পড়ানো হয়েছিল। কার ক্ষেত্রে স্যার মেবি ব্রুসেলা ব্রুসেলার ক্ষেত্রে ইয়েস ব্রুসেলার ক্ষেত্রে রোজ বেঙ্গল প্লেট agglutination টেস্ট, যে প্লেটের মধ্যে কালার ডাই থাকে হচ্ছে অ্যান্টিবডি সহ, আর তুমি ব্যাকটেরিয়াটা দিচ্ছ দুটো মিলে, অথবা ব্যাকটেরিয়াটা কালার ডাই থাকে তুমি সিরামটা অ্যাড করলা, ইফ দেয়ার ইজ অ্যান্টিবডি দে উইল প্রডিউস ক্লাম্পিং, ছোট ছোট দানা তৈরি হয় যেটা দেখে বলা যায় ইয়েস দিস টেস্ট ইজ পজিটিভ। What happened in hemagglutination of RBC? This is one important one, passive hemagglutination and agglutination inhibition. These are some several types of agglutination reaction. Hemagglutination of RBC, what is this? আমি দুটো শব্দ থেকে একটু লিখতে চাই, sorry. Do you know this one? ব্লাড গ্রুপিং এর জন্য স্যার যেটা ইউজ করা হয়। নো হ্যাঁ ব্লাড গ্রুপিং এটা ইউজ করা হয়, যেখানে ব্লাড গ্রুপিং না যা দুটো কথা বলেছি। নর্মালি অন আরবিসি সারফেস দেয়ার ইজ মিউকোপ্রোটিন and AND or AI বলেছি, নিউক্যাসল ডিজিজ যেটাকে রানীক্ষেত বলে or avian influenza virus, ভাইরালোজের ডিটেইলস জানবা, their surface has hemagglutinin protein. So if this virus can come contact to with the RBC, chicken RBC, what will happen? There is reaction between this mucoprotein and hemagglutinin, and there is clumping of RBC, which is known as hemagglutination of RBC. Clumping of RBC, আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে এটা ডিটেইলস পড়াবো, তোমরা শুধু এইটুকু মনে রাখো, ভাইরাস সারফেস কন্টেইন হেমাগ্লুটিনিন প্রোটিন অ্যান্ড আরবিসি সারফেস মিউকোপ্রোটিন, এন্ড দেয়ার ইজ রিঅ্যাকশন দ্যাট ইজ নোন অ্যাজ হেমাগ্লুটিনেশন। সব ভাইরাস করতে পারে না, যাদের সারফেসে হেমাগ্লুটিনিন প্রোটিন আছে তারাই শুধু পারে। ব্যাকটেরিয়াল এগ্লুটিনেশন তোমরা অলরেডি পড়েছো, প্যাসিভ রোজ বেঙ্গল প্লেট এগ্লুটিনেশন টেস্ট তোমরা জানো এটা। প্যাসিভ এগ্লুটিনেশন ইজ হোয়াট? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সারফেসে একটা আর্টিফিশিয়াল বাইন্ডিং সাইট তৈরি করা, এবং সেটার সাথে অ্যান্টিবডি যদি ক্লাম্পিং হয়, অ্যান্টিবডি অ্যাড করলে ইট ইজ অ্যান অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়। দিস ইজ নোন অ্যাজ ইনডাইরেক্ট এগ্লুটিনেশন অর প্যাসিভ। তার মানে কি সারফেসে antibody antigen surface is coated with some other particle like latex one material, latex particle. What happened? There will be a artificial binding site for antibody, and when an antibody is mixed with that bacterial suspension, there will be agglutination. This is known as passive. And what is agglutination inhibition? This means this agglutination character is prohibited by addition of another third thing, that is agglutination inhibition, বা আমরা বলি hemagglutination inhibition. তার মানে if তুমি চিন্তা করো রোল দেখি 171 বলতে পারো কিনা, রোল 171 তুমি আমাকে কি বলতে পারবে যে মিউকোপ্রোটিন এবং এনডিভি হেমাগ্লুটিন মিলে যে হেমাগ্লুটিনেশন হয়, এটাকে তুমি ইনহিবিশন করতে পারবা? হেমাগ্লুটিন ইনহিবিশন করা সম্ভব? স্যার এটা ঠিক বলতে পারবো না স্যার, এটা স্টাডি বলতে পারলে দুইটা নাম্বার দিব, এনিবডি 2 numbers for that. Is it possible to inhibit
inhibit this hemagglutination between these two? স্যার এখানে যদি হেপারিন দেয়া যায় No. হেপারিন স্যার অন্য কোনো এনজাইম দিয়ে সেটাকে আর কি ওই বাইন্ডিং সাইট দুইটা নাম্বার দিব আর একটু সুযোগ দিচ্ছি এনিবডি ট্রাই করো স্যার কোশ্চেনটা ক্লিয়ার করেন কোশ্চেন বলছি এই যে হেমাগ্লুটিনেশন হচ্ছে এই দুটার মধ্যে এটা কি ইনহিবিট করা যায় কিনা হ্যাঁ 169 সাইটটা যদি ব্লক করে দেওয়া যায় কোনোভাবে কিভাবে করবা কোন একটা আদার সাবস্টেন্স যোগ করে দেন আর কেউ ইনসoluble স্যার ওটাকে soluble করা যেতে পারে না প্রোটিনকে কোয়াগুলেট করে তারপর মানে তার ডিন্যাচারেশন করব প্রোটিনকে তাহলে হচ্ছে তা চেঞ্জ হয়ে যাবে স্ট্রাকচার আমি রোল কত রোল আমাকে রোল 19 তো ফার্স্টে বলেছিলাম না কিছু কথা 19 না স্যার 69 বলেছি 69 সরি 69 বলেছিলা তুমি আরেকটু হলে তোমাকে আমি 2 নাম্বার দিয়ে দিতাম রে বাবা খুব কাছে গেছো হেমাগ্লুটিনিন প্রোটিন তাই না এনডি হচ্ছে ভাইরাস ইজ ইট রাইট রোল 59 69 ইয়েস স্যার তুমি যে তো রেসপন্সটা করছিলা 169 তুমি আমাকে বলো তাহলে এনডি ভাইরাসের সারফেসে প্রোটিন আছে তাই না হ্যাঁ এনডি ভাইরাসের এগেইনস্ট কি তৈরি হতে পারে এনডি ভাইরাসকে নিউট্রাল করে দিতে পারে অ্যান্টিবডি তৈরি হতে পারে তাহলে অ্যান্টিবডির সাথে যদি তুমি ভাইরাসটাকে আগে অ্যাড করো তাহলে কি হবে তাহলে হেমাগ্লুটিনিন যেহেতু প্রোটিন সেটা কি ফ্রি থাকবে না অ্যান্টিবডির সাথে যুক্ত হয়ে যাবে তারপর তুমি যদি আরবিসি অ্যাড করো হেমাগ্লুটিনেশন হবে না হেমাগ্লুটিনেশন ইনহিবিশন তুমি খুব কাছে থেকে ঘুরে আসছো যাই হোক 169 তোমাকে আমি 1 নম্বর দিব 1 পয়েন্ট দিব তোমাকে আমি তোমার রোলের পাশে 1 দিয়ে রাখলাম স্যার আমিও তো স্যার এই অপিনিয়নটাই বলেছিলাম না এই অপিনিয়ন না 144 না ওইভাবে বলনি ও যেভাবে ক্লিয়ার করে বলছে তুমি ওইভাবে বলনি এই জন্য আমি 69 কে ধরেছি তুমি ওইভাবে বলনি ও সুন্দর করে বলছে যে স্যার ওকে অন্য কোনো পার্টিকেল দিয়ে ওই বাইন্ডিং সাইটটাকে ব্লক করে দেয়া কিন্তু সেটা এক্সাক্ট বলতে পারেনি আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার হেমাগ্লুটিনেশন ইনহিবিশন দ্যাট ইজ দ্য বাইন্ডিং সাইট ক্যান বি blocked by other thing in case of virus it can be blocked with the antibody for that RBC will not be attached and then inhibition will occur. This is precipitation reaction. Precipitation. In case of agglutination, the reaction is not visible. I mean, practically details তোমরা হয়তো স্যার পড়িয়েছেন precipitation the resulted materials is visible. Antibody and antigen in aqueous solution form a lattice that is precipitin. Lattice formation requires polyvalent antibody. Antigen must be bivalent or polyvalent. And this lattice polyclonal antisera. More antibody can react with one antigen or monoclonal. One antibody can only react with one antigen. And what will happen? Both of case, a precipitation line or precipitation ring will produce if the antigen antibody is specific. What happened in case of radial immunodiffusion? In agar, special type of agar, if you make a hole and if you add the antigen inside the hole and then if you dilute, spread the antibody surrounding the hole, what happened after certain period of incubation? If they are specific, the antigen will come out from the holes and at a unique distance they will produce a ring which will be visible. Compared to that, double division is very good method. 2 hole, 1 hole is antibody, another hole is antigen. After incubation, due to attraction, the almost mid of the holes, then will produce a white precipitation band. This is known as precipitation test. Some modification is there. Immunoprecipitation. Here, some magnetic material will be used with the antibody. And this anti-antibody, that is secondary antibody, which is developed against the antibody. তোমরা কি শব্দগুলো শিখেছো? Anti-antibody, then hyperimmune sera, then secondary antibody. তোমরা কি টার্মগুলো জেনেছো? না স্যার। আচ্ছা আমি নেক্সট ক্লাসে তোমাদের টার্মগুলো ক্লিয়ার করে দিব। নেক্সট ক্লাসে তোমরা জানতে পারবে। So secondary antibody ke magnetic bead is attached to secondary antibody. And if the materials contain antigen antibody, if they are specific, they will produce complex. If they will produce complex, only the
magnetic secondary antibody will attach with the antigen and antibody complex, and with the help of a magnet you can easily separate only the specific antibodies. All things will be washed out. So this is the immunoprecipitation. Another one is immunoelectrophoresis. It is also another modification. The reaction is occurred by using the supply of electricity. That is in a machine. There is cathode and anode, and there is two region. One region containing the antigen. Another part is the antibody. When the electric charge is there, they will migrate to each other and produce a Assalamualaikum. ও স্যার ভালো আছেন স্যার? স্যার আছি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমার সাথে কালকে যোগাযোগ করেছে, আমি স্যার ক্লাস নিচ্ছি, তো আমি আজকে স্যারের সাথে আলাপ করবো স্যার। তাদের আমি বাসায় ক্লাস নিচ্ছি স্যার, আন্ডার গ্রাজুয়েটের আর কি। জি স্যার। স্যার ওদের নাকি স্যার ডিএলও নাকি দেখে কালকে বকাবকিও করছে স্যার, বলছে তোমরা। হ্যাঁ স্যার অবশ্যই স্যার, আমার তো মানে ডিন স্যারকে এটা আমিও স্যার আজকে ডিন স্যারের সাথে আলাপ করতাম স্যার, আপনাকেও ফোন দিতাম আমি। আপনি হ্যাঁ স্যার অবশ্যই স্যার, আমার ছাত্রী যাবে স্যার, রূপগঞ্জ যেতে রাজি আছে, সে শিখতে চায়। জি স্যার, সে শিখতে চায় স্যার, এখানে সে পারছে না। যদি ডিন স্যার এগ্রি করেন স্যার, আমার কোনো ই নেই, আমার স্টুডেন্ট স্যার অনেক আগেই বলছে স্যার সে করতে চায়। এখন স্যার এই প্রবলেমটা আমার আরো দুই একজন স্টুডেন্ট ফেস করতে স্যার, সেটা আমি স্যারের সাথে আলাপ করবো আর কি স্যার পরে। আচ্ছা স্যার, আপনি যদি স্যার ওকে করে দেয় সমস্যা নেই স্যার, আমার স্টুডেন্ট সে চাচ্ছে স্যার কিছু শিখতে, সে স্যার হ্যাঁ আমিও চাই স্যার, আমিও চাই যে তারা একটা ভালো একটা সমাধানে আসুক স্যার। স্যার জি স্যার আপনি কথা বলেন স্যার। স্যার আপনি কথা বলেন স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। সরি, আসলে একটা ইম্পর্টেন্ট কল ছিল ইন্টারনেট স্টুডেন্টদের ব্যাপারে। আচ্ছা, সো হোয়াট হ্যাপেন্ড হিয়ার, সো ইলেকট্রিক ফিল্ড ইজ দেয়ার, cathode will contain one material and anode will contain one material. When the electric supply is there, there will be charged and antigen antibody pass through the electric field and they will produce a precipitation line. So this is the immunoelectrophoresis. All are modification of precipitation test. Okay, this is the immunoelectrophoresis. Antigen antibody charged, then antibody attached. When electric field, they will move towards the antibody and form a precipitation band. Radioimmunoassay, it is not difficult thing. It is just some radio level antibody is attached. They are present there. The concentration of antigen antibody reaction will be detected by this way. If antibody is low, so radio level antibody will attach with the antigen and it will show a signal which can detect that your test antibody amount is high or low. It will depend on the signal produced by the radio leveled antibody. So radio leveled, not antibody, sorry, radio leveled antigen. It can be easily detected. It is also another type of modification. This is very important one, enzyme linked immunosorbent assay. Actually, this is highly sensitive serological test. Almost 99% test result is positive, and you will get almost 100% accurate result. But before molecular test, I always deny it that by using molecular methods you can detect one as a 100% accurately. Otherwise, there is some cross reaction in case of serological test. But among the serological test, this ELISA test is the best one because this is the reaction between enzyme and substrate. If the antigen antibody is specific, the enzyme and substrate can cause reaction and they will produce color. Otherwise, the enzyme cannot break down the substrate. So conjugate, that is enzyme conjugate and substrate is very important here, but
they can activate only when the antigen antibody is specific. Otherwise, they cannot act. Especially, there are different types of ELISA test. One is it. After the next class, practical, I will describe details about ELISA. So today, just basic thing you have to know that enzyme and substrate reaction, but reaction only can occur when antigen antibody is specific. There are some modification in diet ELISA, sandwich ELISA, competitive ELISA. So some pictures are there, some presentation are there. It can be easy for you. One well, polystyrene plate, the antigen is there, and antibody was there. Then antigen is added. What happened? If antigen is specific, it will bind with the antibody, and if you wash with the wash buffer, no antigen antibody complex will remove because antibody is strongly attached with the polystyrene oil. Then what happened? Antibody labeled with enzyme is added in that solution and incubated. If sorry, I said wrong thing. Not antibody. Antibody tagged with enzyme, not antibody. Antibody tagged with enzyme. Because this antigen, it is polyvalent antigen, so it have several binding sites. If this antigen is specific, this antibody will also bind with that antigen, and if you wash out, the antigen will not run out, and when you add the substrate, what happens? Enzyme will break down the substrate and color will develop. This is the basic protocol of ELISA. Antigen antibody you bind. If they are specific, they will not remove from the well. Then if you add antibody containing enzyme or antibody containing enzyme, it will bind with that complex, and it will also never wash out. Then if you add substrate, the enzyme will degrade the substrate and color will develop. So can you imagine the reaction is occur between enzyme and substrate, but when it can happen only if the antigen antibody is specific. So I will go through next day. So there is another one is immunofluorescence. এটাকে আমরা একটা কথা বলতে পারি fluorescent antibody technique. It is similar like the ELISA, but different is here antigen antibody reaction is observed under UV light, and the antibody is tagged with fluorescent dye, that fluorescein isothiocyanate or rhodamine. If the antigen bind with the specific antibody under UV light in dark field condition, light will emit. Due to dye tagged with the antibody, it will emit, and you can confirm that yes, the antigen antibody is specific. If the antigen antibody is not specific, the dye will not emit, and you cannot detect the antigen. Okay? Same. Antigen antibody is added. This is the primary antibody, and then anti-antibody or secondary antibody is added. They are combined. If they are specific, it will bind with the antibody and light is emit. It can be observed under dark field condition under UV light. Last one, this is the Western blotting. Western blotting only to determine the protein. Remember it. Before that, we use the antigen detection. Here, protein is also an antigen, but this protein can be detected by only Western blotting. A very sophisticated technique, but what happened? The protein is degraded into small pieces, then it is passed through a gel, and according to size of protein, there will be different bands will appear on the gel, and this gel, from this gel, the protein is transferred to a nitrocellulose membrane. It is one type of membrane. So during this method, hybridization method, these proteins are transferred to the nitrocellulose membrane. Then this nitrocellulose membrane is treated with antibody labeled with dye or labeled with other thing. Antibody against that specific protein, and ultimately, after a period of time, a positive color will develop if the antigen and protein is specific. And by that way, we can detect, yes, this is this protein. So this is the Western blotting. It is only used to detect the
protein. So these are all about. Anybody, if you have any question, you can ask me. Sir, Western blotting Western blotting হচ্ছে to determine the proteins specifically, because there are many types of protein. If you run the solution in a gel, the protein will transfer and it will stable according to its size. So you need a particular protein. There are many protein in a solution. So if you use specific antibody against that protein, it will bind with that protein and it will give a signal. It may be some staining material, it may be enzyme with substrate, or it may be some radio level isotope. Okay, you can detect the specific protein. Your target protein is there. Yes, sir. Anybody? Passive agglutination sir. প্যাসিভ হচ্ছে তুমি ব্যাকটেরিয়া ভাইরাসকে সরাসরি তাদের ক্ষমতা নেই, যেমন এনডিভি ভাইরাস। তোমরা দেখেছো মিকোপ্রোটিন থাকার কারণে ভাইরাসের হেমাগ্লুটিন মিকোপ্রোটিনের সাথে কম্বাইন্ড হয়ে হেমাগ্লুটিনেশন করছে, তাই না? কিন্তু ডাক প্লেগ বা ফাউল পক্স যে ভাইরাসগুলো আছে তাদের হেমাগ্লুটিনটা নাই। তাদের ক্ষেত্রে কি করা হয়, যে এই যে তোমার আরবিসিটা আছে, আরবিসি কে টেনিক অ্যাসিড বলে একটা ম্যাটেরিয়াল আছে, কোট করা হয়। আরবিসি কে টেনিক অ্যাসিড দিয়ে কোট করলে তারপর ভাইরাসটাকে তুমি যদি এখানে মিশাও, এই টেনিক অ্যাসিডের কারণে আরবিসির সাথে ভাইরাসটা ট্যাগ হয়ে থাকে। তারপর যদি তুমি স্পেসিফিক অ্যান্টিবডি দাও, কি হবে? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়ে অ্যাগ্লুটিনেশন হবে না? হবে কি না? স্যার আর্টিফিশিয়াল কথা একটা বলছিলেন স্যার। আর্টিফিশিয়াল স্পেস হচ্ছে টেনিক অ্যাসিডের কারণে আর্টিফিশিয়াল বাইন্ডিং সাইট হলো। আরবিসি তো তোমার ডাক প্লেগকে বাইন্ড করতে পারছে না, কিন্তু ওই টেনিক অ্যাসিডের কারণে ডাক প্লেগটা আরবিসির সারফেসে বাইন্ড হয়ে গেল, যেহেতু টেনিক অ্যাসিড আছে। তারপর তুমি যখন অ্যান্টিবডি দিচ্ছ, ক্লাম্পিং হচ্ছে এখানে এটাকে বলা হচ্ছে প্যাসিভ অ্যাগ্লুটিনেশন টেস্ট। আদার কোনো ম্যাটেরিয়ালসের হেল্প নিয়ে রিঅ্যাকশনটা করানো। স্যার, এই যে ক্রস রিঅ্যাকশনের যে ব্লাডের বিষয়টা বলেছিলেন, যে কারো হচ্ছে অ্যান্টিজেন এ বা অ্যান্টিবডি বি না থাকলেও এ বি অ্যান্টিবডি থাকে, তো ওই এ বি অ্যান্টিবডিটা কি কোন সাবস্টেন্সের মানে সেম টাইপের এর জন্য তৈরি হয়? ওটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর, এটা অ্যান্টিবডি ব্যাপার না। আরএইচ ফ্যাক্টর একটা ফ্যাক্টর, আরএইচ প্লাস আরএইচ মাইনাস থাকে। ওটা রিগেসের সাথে অ্যান্টিবডিটা কি হয়, রেসপন্স করে, বুঝছো? মানে ওই আরএইচ ফ্যাক্টরটার জন্য অ্যান্টিবডি এ বিটা তৈরি হয়। অ্যান্টিবডি আরএইচ নেগেটিভ যাদের ক্ষেত্রে থাকে নেগেটিভ থাকে, আরএইচ পজিটিভের ক্ষেত্রে পজিটিভটা থাকে, এবং এ বির সাথে অ্যান্টিবডি রিঅ্যাকশনের কারণে তোমার এ না বি এর ডিফারেন্সিয়েট করা যায়। আচ্ছা, আমাদের সময় কম, আমরা নেক্সট প্র্যাকটিস। একটা বেসিক কোশ্চেন জানাচ্ছি, মানে বেসিক জিনিস ছিল স্যার। অ্যান্টিজেন হচ্ছে ব্যাকটেরিয়া বডিতে যেমন সেল ওয়াল অ্যান্টিজেন বা ফ্লাজেলার অ্যান্টিজেন, কিন্তু স্যার আমরা কি গ্রসলি ব্যাকটেরিয়াটাকে পুরো অ্যান্টিজেন বলতে পারবো? হ্যাঁ, একটা কিল ব্যাকটেরিয়াকে যখন ব্যাকটেরিয়া বডিতে যায় তখন সেটাকে অ্যান্টিজেন। আর ভাইরাসকে মানে গ্রসলি বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই। অ্যান্টিজেন ভাইরাস ও ব্যাকটেরিয়া এবং প্রোটিন যেটা বডিতে যাবে সেটাকে আমরা অ্যান্টিজেন বলতে পারবো। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যান্টিবডি তৈরি হবে ফ্লাজেলার এগেইনস্টে না ক্যাপসুলের এগেইনস্টে, সেই আগে কিন্তু হচ্ছে তোমার স্পেসিফিক এপিটোপের কথাটা বলা আছে না, ওই আগে কি ইমিউন রেসপন্স হবে। জি স্যার, 19 বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আমাকে ঝটপট আমাকে 1 থেকে 60 তাড়াতাড়ি 1 থেকে 60 সিরিয়ালি বলো। 1 কে আমি দেখতেছি, 1 আছো? জি স্যার। 2 প্রেজেন্ট স্যার। 3 1 থেকে 60 আনমিউট করো। 3 4 Yes, sir. 5 6 7 Yes, sir. কালকে ছিল না কতদিন আমার ক্লাসে? 8 9 আছো? 10 Yes, sir. 11 12 Yes, sir. কত ক্লাসে ছিল না? 13 No, Yes, sir. ক্লাসে ছিল না? 14 Yes, sir. 15 16 18 19 প্রেজেন্ট স্যার। 20 Present, sir. কত ক্লাসে ছিল না? 21 24 Yes, sir. 23 23
24 অ্যাবসেন্ট। স্যার আছে স্যার আছে হ্যাঁ ইয়েস স্যার না তুমি আমাকে ক্লাসে রেসপন্স করনি এর জন্য তোমাকে আমি অ্যাবসেন্ট দিয়েছি আমি তোমাকে প্রেজেন্ট দেব না স্যার আমি তো বাজারে গেছিলাম স্যার আমি মাঝখান দিয়ে ঢুকছি স্যার আমি ক্লাসে বারবার তোমাকে নক করেছি তুমি উইল নট গেট দ্য অ্যাটেন্ডেন্স আমি তোমাকে অ্যাবসেন্ট দিয়েছি বাজারে চলে গেছিলাম স্যার আই ডোন্ট নো তুমি বাজারে যাবা ক্লাসে এটা কি ফাইজাই বেশ সময়ের সাথে না স্যার ক্লাস শুরু আগে গেছিলাম স্যার মাঝখান দিয়ে নেট ছিল না বাসায় ওয়াইফাই সব স্যার কারেন্ট হয়েছে স্যার আমি জানি না আমি তোমাকে যখন ডেকেছি তোমাকে পাইনি তুমি প্রেজেন্ট থাকলে আমি তোমাকে প্রেজেন্ট দিব স্যার 23 স্যার 26 ইয়েস স্যার 27 আমি দুবার করে ডাকবো মিস হলে আমি আর তাকে অ্যাটেন্ডেন্স দেব না 28 ইয়েস স্যার বেঁচে গেছো 30 31 ইয়েস স্যার 32 Yes, sir. 33 34 36 37 Yes, sir. 38 39 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 43 Yes, sir. 44 Yes, sir. 46 48 50 52 53 Yes, sir. 53. 54 55 56 57 58 Yes, sir. 59 Yes, sir. 59 Yes, sir. 59 কই আছি তো আছো তো তুমি তো অ্যাবসেন্ট আমি এর আগে আমি তোমাকে ডেকেছি তুমি রেসপন্স করোনি তোমাকে আমি অ্যাবসেন্ট দিয়ে রেখেছি তুমি আর প্রেজেন্ট পাবে না আজকে আমি তোমাকে বেশ কয়েকবার ডেকেছি 60 Yes, sir. ভালো স্টুডেন্টরা যদি এরকম করো তাহলে তোমাদের আমরা কি শিখাবো তোমাদের ভালো স্টুডেন্ট ইনসিনসিয়ার 59 তোমাকে আমি বেশ কয়েকবার নক করেছি তুমি অ্যাবসেন্ট ছিলা এখন ক্লাসের মধ্যে ঢুকে তুমি অ্যাটেন্ডেন্স চাচ্ছ আই উইল নেভার গিভ ইউ দ্য অ্যাটেন্ডেন্স ওকে 62 থেকে 129 Sir, 60 আছে স্যার হ্যাঁ চোখের সামনে আছে স্যার 63 স্যার yes sir 62 sir sir 62 sir হ্যাঁ পেয়েছি 64 65 67 Yes, sir. 68 Yes, sir. তুমি অ্যাবসেন্ট তোমাকে আমি বেশ কয়েকবার নক করছি 68 বলে Sir, 68 তো রেসপন্স করছি স্যার। না তখন পাওনি এখনকার কথা বলছি না ক্লাসের ফাঁকে আমি যাদের পাইনি তাদেরকে আমি অ্যাবসেন্ট দিয়ে রাখছি 69 Yes, sir. যখন তখন ঢুকে অ্যাটেন্ডেন্স দিবা এত সহজ না তোফাজ্জল স্যার ডিফারেন্ট ফ্রম আদার্স এটুকু মনে রাখবা ক্লাসের মাঝখানে আমি নক করি অনেককেই না থাকলে অ্যাবসেন্ট অ্যাটেন্ডেন্স পাবে না তারা 71 72 Yes, sir. 73 74 75 Yes, sir. 77 78 Yes, sir. 80 Yes, sir. 81 Yes, sir. 83 84 Yes, sir. 85 86 86 87 Yes, sir. 87 89 90 91 Present, sir. Present, sir. 92 Yes, sir. 93 Yes, sir.
Yes, sir. 96, 96, 97, Yes, sir. 97, Yes, sir. 99 আছো 99 ক্লাস করলাম 100 100 স্যার এক্সট্রিমলি স্যার 100 আছো স্যার 99. 99 স্যার পেয়েছো তো বাবা কিন্তু আমি মিস গেছি 99% sir. তুমি কত বলতে চাচ্ছ স্যার 83 কি এতক্ষণ ঘোড়া ঘাস কাটতেছিলা না স্যার আমার ওয়াইফাই ডাউন হয়ে যাচ্ছিল বারবার এই তোমার জন্য ভাগ্য তোমার ব্যাড লাক আমি তোমাকে অ্যাটেন্ডেন্স দেব না Sir, whatever 99. কোনো অ্যাটেন্ডেন্স নেই ওয়াইফাই ডাউন এখন এই মুহূর্তে ঢুকে 83 আমি এত দূর চলে আসি 99 100 100 101 Yes, sir. আমি দিয়েছি 83 তোমার অ্যাটেন্ডেন্স দিয়েছি 102 Yes, sir. থ্যাংক ইউ স্যার 103 Yes, sir. 104 Yes, sir. 104 কোথায় 104 কোথায় Yes, sir. ওপেন করো হ্যাঁ পেয়েছি লাগবে না 105 Yes, sir. 106 Yes, sir. 109 Yes, sir. 10 Yes, sir. 11 13 Yes, sir. Sir, 13. কত ক্লাসে ছিলা Ji, sir. 14 14 15 15 16 17 Yes, sir. 18 18 স্যার 19 Yes, sir. Yes, sir. 21 Yes, sir. 22 22 23 Yes, sir. 24 Yes, sir. 25 25 27 Yes, sir. 29 28 Yes, sir. 29 29 Yes, sir. 130 থেকে 189 তোমরা এখন বাকিরা সব মিউট করে Sir, ফেলো 130. 130 yes 130 31 31 32 Yes, sir. 33 Yes, sir. 34 Yes, sir. 35 35. Yes, sir. 36 36 37 ইয়েস স্যার 37 37 কই তুমি কোথায় ইয়েস স্যার হ্যাঁ পেয়েছি মাত্র পেলাম 38 38 40 ইয়েস স্যার 41 Yes, sir. 41 তুমি ওপেন করো তো 41 আনমিউট করো এই তোমার ভিডিও অন করো 41 Ji, sir. হ্যাঁ ভিডিও অন করো Yes, sir. ওকে ওকে পেয়েছি 44 Yes, sir. 45 Yes, sir. 46 Sir. 47 Yes, sir. 48 48 46 আছো নেই 49 Yes, sir. 50 50 51 51 52 Yes, sir. 53 Yes, sir. 54 Yes, sir. 55 ইয়েস স্যার 56 56 57 Yes, sir. 58 58 59 ইয়েস স্যার 60 60 62
Yes, sir. 63. Yes, sir. 64. Present, sir. 65. 65. 66. Yes, sir. 67. Yes, sir. 68. Yes, sir. 69. Yes, sir. 71. Yes, sir. 73. Yes, sir. 74. Yes, sir. 75. 76. 76. 77. Yes, sir. 78. 9. Yes, sir. 80. Yes, sir. 81. Yes, sir. 82. Yes, sir. 82. Yes, sir. 83. Yes, sir. 85. 85. Yes, sir. 86. Yes, sir. 87. Yes, sir. 88. Yes, sir. 86. 87. 86. 88. Yes, sir. 88. Yes, sir. আচ্ছা তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের নামের আগে আইডি নাম্বারটা দিবা, তাহলে আমার জন্য সুবিধা হয়। নাম আসলে আমার জন্য সমস্যা হয় দেখতে। 89. 180. হ্যাঁ 89, sir. 89. Yes, sir. Yes, sir. তোমরা নামের আগে আইডি নম্বরটা দিবা। দেন 90. 90. 91. 91. 91. 92. Yes, sir. 93. Yes, sir. 94. 94. 95. Yes, sir. 96. 96. 97. 98. 98. 99. Yes, sir. 99. Where are you? Yes, sir. I want to see you. Yes, sir. Open your video. Yes, sir. Okay, thank you. 100, 200. Yes, sir. 201. 201. 202. 202. 203. Yes, sir. 204. You are there. Yes, sir. 205. Yes, sir. 206. 6. 27. 18, 27. 35. 100. Yes, sir. 118. Yes, sir. 20. 120. Yes, sir. Yes, sir. 139. 139. 50. Yes, sir. 54. 154. 161. Yes, sir. 168. Yes, sir. 171. Yes, sir. 171. 183. Yes, sir. 18. 016. 16. Yes, sir. 108. 108. 187. 187. And finally 34. Yes, sir. 34. Okay. Yes, sir. 18 and 27. Yes, sir. আমার টাচটা কাজ করতেছে না। Sir, 17 and 34. Sir, 89. স্যার 18 and 27 তে স্যার। নাম দিয়েছি। Present. Sir, 17 and 87. Sir, 69, sir. 187. জি স্যার। 34 আছো তাই না? 17 এর? জি, sir, 34. Okay. Sir, 18 and 16, sir. 16 last day. 16. হ্যাঁ তুমি 18 এর 16 তোমার তো অ্যাটেন্ডেন্স আছে দেওয়া আছে। ওকে, sir. বি ওয়েল টিল দেন। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট উইক। Sir, 18 and 21, sir. আল্লাহ হাফেজ স্যার। কিছু Sir. বলবা? Sir, 18 and 22. 18 and 92. Sir, 69.
1923 স্যার স্যার 89 দিয়েছিলাম। আসসালামু আলাইকুম স্যার। গুড বাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।